নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। রজত মজুমদার আর কুণাল ঘোষের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আর এক হেভিওয়েট সাংসদ সৃঞ্জয় বসুকে আজ সারদা কাণ্ডে গ্রেফতার করল সিবিআই। সেই নিয়ে আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। কুণালের পর সৃঞ্জয় গ্রেফতার, তৃণমূলের ইউএসপি সততাই সংকটে। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন অধ্যাপক দেবাশিস সরকার, আমার ডান দিকে আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। বিতর্কে আসবো, আলোচনা আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব যে সততাকে পুঁজি করে, মূলধন করে তৃণমূল কংগ্রেসের এই বারবারন্ত আজকে রাজ্যের শাসক দলের ভূমিকায় সাধারণ মানুষের বিপুল সমর্থন নিয়ে এসেছে তারা। আজকে দ্বিতীয় বা তৃতীয় গ্রেফতারের পর সেই ইমেজে কি ধাক্কা লাগলো? দেখুন। চুল পড়বে না, থাকবে না খুশকি, শ্যাম্পুর ইউএসপি। মিষ্টি খাবেন, সুগার হবে না, মিষ্টির ইউএসপি। ক্যালোরি ফ্রি কোল্ড ড্রিঙ্ক, নরম পানীয়র ইউএসপি। ইউএসপিতেই চলছে গোটা দুনিয়া। ব্যবসা থেকে রাজনীতি, ইউএসপি চুম্বক। চালু কথায় ইউনিক সেলিং প্রপোজিশন, যা ক্রেতাকে টানে, ভোটারকেও। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ইউএসপি তাঁর সততার ভাবমূর্তি, কিন্তু সারদা কেলেঙ্কারির জেরে তা বড়সড় ধাক্কা খেয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কারণ মমতার আশেপাশে যাঁরা ঘোরেন কিংবা ঘুরতেন, যাদের হাতে করে তিনি লোকসভায় রাজ্যসভায় পাঠিয়েছেন, আজ তাদের অনেককেই সারদা কাণ্ডে জেরার মুখে পড়তে হচ্ছে। কেউ হাজতে, কেউ যুক্তি খাড়া করতেই পারেন। কাউকে জেরা করা কিংবা গ্রেফতার করা মানেই তো তিনি দোষী প্রমাণিত নন, রায় তো বেরোয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ বলছেন, হ্যাঁ, এই যুক্তি যেমন ঠিক তেমন এটাও ঠিক, যাদের নাম উঠে আসছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই মমতা যার রাজনীতির মূল ভিত্তি সততার ভাবমূর্তি। তার সাধারণ জীবনযাত্রা, হাওয়াই চটি, টালির বাড়ি, সাধারণ শাড়ি। আর তাই তার দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে যখন কোটি কোটি টাকা লুঠের অভিযোগ ওঠে, তখন কিন্তু অনেকেই চমকে যান, ধাক্কা খায় মমতার ইউএসপি। আর সারদার থেকে সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ তো শুধু তৃণমূলের নেতামন্ত্রীদের একাংশের বিরুদ্ধেই নয়, কুণাল ঘোষ তো আঙুল তুলেছেন খোদ মমতার দিকেও। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয় সিজার্স ওয়াইফ মাস্ট বি অ্যাবভ সাসপিশন, অর্থাৎ যারা নেতৃস্থানীয় তাদের সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। তাই সারদা কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এবিপি আনন্দ। তথাগত, যদি পাটিগণিতের হিসেবে গোনা যায় তাহলে এখনো পর্যন্ত 12 জন মানুষ যারা একেবারে প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তাদের কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে, কাউকে কাউকে এই সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তো 12 জন মানুষকে ডাকার যদি একটা দাঁড়িপাল্লায় তুলনা করা যায়, বিরোধীদেরও অনেকে ডাক পেয়েছেন, কিন্তু কোনো রেশিওতে আসছে না। এই ধাক্কা, এবং যদি ধাক্কা হয় সেটাকেই কি আপনারা পুঁজি করে পরবর্তী নির্বাচনে লড়বেন? পুঁজি করার কোনো প্রশ্ন নেই। আজকে যে সরকার পশ্চিমবঙ্গে মোতায়েন আছে, তারা এমন কুশাসনের পরিচয় দিয়েছে, এমন দলতন্ত্রের পরিচয় দিয়েছে, অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে যে এই তাদের হারানোর জন্য যথেষ্ট। কিন্তু তারা নিজের থেকেই আমাদের হাতে যদি অস্ত্র তুলে দেয়, তাহলে তো আমাদের কিছু করবার নেই। দুটি জিনিস এই সারদা বা অন্য চিটফান্ডও তার সঙ্গে আছে, এবং বর্ধমান বিস্ফোরণ এবং জামাতের সাথে যোগাযোগ, এই দুটো তো এখন তৃণমূলের পক্ষে খুব মোকাবিলা করা খুব কঠিন হবে বলে আমাদের ধারণা। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে। এই নিচে স্টুডিওতে আলোচনা হচ্ছিল, একজন বলছিলেন যে আপনাদের একজন বিধায়ক আপনাদের সর্বভারতীয় নেতা, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিদ্ধার্থনাথ সিংহ, তিনি পদত্যাগের দাবি তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একজন বিধায়কের ওপর ভিত্তি করে পদত্যাগ দাবি করা যায়? কেন দাবি করা যাবে না? যে ভদ্রমহিলা আজকে এই সরকারের দায়িত্বে আছেন, সেই ভদ্রমহিলা যদি রাজ্য চালাতে না পারেন, তিনি যদি এমন লোককে সংসদে পাঠান যারা সাধারণ মানুষের টাকা মারাকে সমর্থন করেছে বা তাতে তারা সরাসরিভাবে লিপ্ত ছিল, যে এমন লোককে সংসদে পাঠান যারা সিমির মতন জঘন্য সাম্প্রদায়িক মৌলবাদী দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত ছিল, তাহলে তার পদত্যাগ তো নিশ্চয়ই দাবি করা যেতে পারে। তারপরে কি হবে
বিধানসভা সাসপেন্ডেড অ্যানিমেশনে রাখা হবে, অন্য কোনো মন্ত্রিসভা গঠিত হবে কিনা, না পুনর্নির্বাচন হবে, এগুলো পরের কথা। কিন্তু যিনি রাজ্যের ভার সামলাতে পাচ্ছেন না, যিনি রাজ্যকে এই ধরনের কুশাসন উপহার দিয়েছেন, তার পদত্যাগ তো অবশ্যই দাবি করা যায়। আমরা দ্রুত একবার দেখে নেব যে এখনো পর্যন্ত সারদা কাণ্ডের শুরু হওয়ার পর থেকে ইডি বা সিবিআই বা এসএফআইও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কোন কোন নেতাদের বা তৃণমূলী বিদ্বজ্জনেদের ডেকেছে। সারদাকাণ্ডের তদন্তে শুরু থেকেই নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর। কখনো তাঁদের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কখনো তাঁদের নাম উঠে এসেছে সিবিআই এর তদন্তে। কয়েকজন গ্রেফতার হয়েছেন, একাধিকজন পড়েছেন জেরার মুখে। সারদাকাণ্ডে বর্তমানে জেলবন্দি সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তৃণমূল নেতা রজত মজুমদারকেও গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারের তালিকায় নয়া সংযোজন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। সারদা গোষ্ঠীর একটি টিভি চ্যানেলের শীর্ষ পদে ছিলেন তিনি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীকেও জেরা করেছে ইডি। সারদার একটি নিউজ চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই এবং ইডি। সুদীপ্ত সেনকে বাজার দরের থেকে বেশি দামে সিমেন্ট কারখানা বিক্রি করায় গোয়েন্দাদের নজরে শ্যামাপ্রসাদ। সারদাকাণ্ডে সিবিআই জেরা করেছে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকেও। তৃণমূল সাংসদ বিবেক গুপ্তকে দুবার জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকেও দুবার জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদাকাণ্ডে জেরার মুখে পড়তে হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নকেও। সিবিআই এবং ইডি দুই সংস্থাই তাকে জেরা করেছে। সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে চালু না হওয়া একটি চ্যানেল বিক্রি করেন শুভা প্রসন্ন। প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানকে একবার জেরা করেছে সিবিআই। সিবিআই তলব করেছে পরিবহন মন্ত্রী মদন মিত্রকে। বিরোধীদের দাবি তালিকাটা এখানেই শেষ হবে না। এবিপি আনন্দ। মান্নানদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি ধরি, আজকে যে বক্তব্য তিনি রেখেছেন তাতে আপনার ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়, ব্যক্তিগতভাবে নয়, কিন্তু কেন্দ্র সরকারের দিকে একেবারে গ্রসলি আক্রমণ করেছেন মমতা। বলেছেন যে সিবিআই কি করছিল, তোমার সিবিআই কি করছিল, তোমার সেবি কি করছিল, তোমার রিজার্ভ ব্যাংক কি করছিল। আপনি প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত চেয়েছেন, মামলা করেছেন এবং বারবার নথি নিয়ে দিল্লি ছুটে গেছেন। আপনারও কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? না, আমার রাজনৈতিক উদ্দেশ্য যদি বলেন যে টু প্রোটেক্ট দি মানে অপ্রেসড পিপুল, তাহলে আমি বলবো যেটা আমার রাজনৈতিক উদ্দেশ্য ছিল। কারণ আমিও তো গ্রামে থাকি, আমি দেখেছি লাখো লাখো মানুষ যেভাবে লুণ্ঠিত হয়েছে, তাদের টাকা যেভাবে লুট করেছে, এবং তারা কেউ টাটা বিড়লার ঘরের লোক না, আম্বানি ঘরের লোক নয়। দেখবে যে 100 জনের উপর আত্মহত্যা করেছে একদম নিম্ন মধ্যবিত্ত। একদম মমতা যেটা বলার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে হাতিয়ার করছে, তার সঙ্গে এমনিতে রাজনৈতিকভাবে পাচ্ছে না, সিবিআই কে হাতিয়ার করছে কেন্দ্র সরকার, মানে এই মুহূর্তে বিজেপি সরকার। রাজনৈতিক দলের নেতা যদি সেই লুণ্ঠনকারীদের গ্রেপ্তার করতেন, লুণ্ঠনের সঙ্গে জড়িত না থাকতেন, তাহলে আমাকে তো কিছু করতে হতো না, কারণ আইন তার নিজের পথে যেত। কিন্তু তা তো নয়। যেখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতারা এবং তারা শাসক দলে আছে, তারা প্রভাবশালী ব্যক্তি। সুপ্রিম কোর্ট কি বলেছে যে প্রভাবশালী ব্যক্তিরা লার্জ স্কেল কনস্পিরেসির সঙ্গে জড়িত, এত বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এবং কারা বেনিফিশিয়ারি হয়েছে, বেনিফিশিয়ারি যারা হয়েছে তারা রাজনৈতিক নেতা। তো তাদের বিরুদ্ধে লড়াই করাটা যদি রাজনৈতিক হয়, আমি মনে করি এর জন্য আমি গর্ববোধ করি, ভবিষ্যতে এরকম রাজনীতি আমি করব। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন অভিযোগ করেছিলাম, আমি কোনো কেন্দ্রে কংগ্রেস সরকার আছে বলে তার জন্য দায়িত্ব আমি নিতে রাজি নই, বা আজকে কেন্দ্রে অন্য সরকার আছে বলে তাই নিতে রাজি নই। আমি মনে করি ওই লুণ্ঠিত মানুষের পাশে দাঁড়ানো থেকে যা করার দরকার তাই করব। আমাদের পিটিশনটা দেখবে, আমরা সেবিকেও চার্জ করেছি, আমরা ইডিকেও চার্জ করেছি, আমরা এসএফআইও চার্জ করেছি, আমরা রিজার্ভ ব্যাংকেও। আপনারা সময় মতো কেন করেন? তাহলে আমার যদি কংগ্রেস সরকারের প্রতি স্বার্থ রক্ষা করার যদি উদ্দেশ্য থাকতো, তাহলে তো ওদের আমরা চার্জ করতাম না। এই মুহূর্তে সিবিআই রাজনৈতিক স্বার্থে কাজ করছে, বিজেপির স্বার্থে কাজ করছে, মমতার অভিযোগ। মমতার অভিযোগটা এখন বলছেন, কারণ উনি আস্তে আস্তে যে অবস্থা তৈরি করেছেন, অনেকে বলছেন যে পদত্যাগ করা উচিত, সবাই বলেন। আমরা পদত্যাগ করতে হবে না, আর কিছুদিনের মধ্যে ওনারও মেম্বারশিপ খারিজ হবে, যে অবস্থা তৈরি হচ্ছে। কারণ যে অবস্থা তৈরি হচ্ছে, যে সমস্ত ডকুমেন্টস আছে, তাতে তৃণমূলের অনেক রতি মহারথী অ্যারেস্ট হবেন, এবং তখন অটোমেটিক্যালি মেম্বারশিপ খারিজ হবে। একটা রাজনৈতিক সংকট এই রাজ্যে দেখা দেবে, এবং এই রাজনৈতিক সংকট যেটা হবে, যে সরকার আর টিকতে পারবে না। কারণ যদি সরকারের
আজকে কেন আজকে মমতা ব্যানার্জি এই কথাটা বলছেন মুখ্যমন্ত্রী? না, এটা আপনি কি বলছেন, মানে এখন নতুন আইন অনুযায়ী একটা কারণেই সদস্যপদ চলে যেতে পারে, সেটা হচ্ছে দোষী সাব্যস্ত হলে। এখন সেইটা যদি যে অবস্থার দিকে যাচ্ছে এবং তদন্ত করতে গিয়ে যা সব তথ্যগুলো বেরিয়ে আসছে এবং যে সমস্ত মানুষ যারা লুণ্ঠিত হচ্ছে, যারা এ করছে, তারা যে সমস্ত ডকুমেন্টস অনেক প্রেস করেছে, তাতে দেখা যাচ্ছে, যদি আমি যে সমস্ত আইনবিদের সঙ্গে কথা বলেছি, তাতে অনেকেই ধরা পড়বেন। আমি এখন নামগুলো বলতে চাচ্ছি না, কিন্তু তাতে আমি একটা আশঙ্কা করছি আমার দীর্ঘ রাজনৈতিক যে অভিজ্ঞতা থেকে, যে আগামী দিনে পশ্চিমবাংলা একটা প্রশাসনিক সংকট এবং রাজনৈতিক সংকট দেখা দেবে, যেই অবস্থা চলতে পারে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। লোকে একটা কথা বলছে, সাধারণ মানুষ কথা বলছে, ধরো আজকে যদি দেবাশিস বাবু চুরি করলেন, তুমি গিয়ে যদি দেবাশিস বাবু চুরি করেছেন কিনা সেটা তদন্ত না করে প্রোটেকশন দিতে যাও, লোকে বলবে সুমন বাবু এর সঙ্গে জড়িত আছে। তো মানুষ একটা তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভাবছেন যে যারা টাকা লুণ্ঠন করেছে তাদের যারা প্রোটেকশন দিচ্ছে তারাও বোধহয় এর সঙ্গে জড়িত আছে। এবং এই যে যারা ক্ষমতাশালী, যারা লুণ্ঠনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তারা তাদের ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, অপরাধীদের বাঁচাবার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য তথ্য লোপাট করে দিল। 1 বছর সিটের নামে তদন্ত করার নাম করে প্রহসন করা। আমি এক্স্যাক্টলি এই জায়গাটায় দেবাশিস বাবুর কাছে আমি একটা বাক্য যোগ করবো, সেটা হলো, বানানো তো খেয়াল নেই, 2012 সালে যখন তৃণমূল সরকারে ছিল, সেই সময়কার গৃহ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন যে এসএফআই এর নজরে পশ্চিমবঙ্গের বেশ কিছু সংস্থা আছে। আমি দেবাশিস বাবুর কাছে একেবারে দুটো তদন্ত পাশাপাশি রাখুন আপনি দেবাশিস বাবু। সিটের তদন্ত 1 বছর ধরে চললো, আজকে সিবিআই যাদের গ্রেফতার করছেন, এমনকি শুধু এই পর্যায়ে কেন, এর আগে যারা গ্রেফতার হয়েছেন, সুদীপ্ত সেনের স্ত্রী বা পরিবারের কেউ যারা কোম্পানির ডিরেক্টর অবধি ছিলেন, তাদের স্পর্শ অবধি করা হলো না। আর সিবিআই তদন্তে আসা, মে মাসে তদন্ত শুরু হয়েছে, এর ভেতরে যে গ্রেফতারের নামগুলো আসছে তাদের একজনকে তো সিট জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে বলেও শোনা যায়নি। তাহলে এই গ্রেফতার কি আরো বেশি করে প্রমাণ করছে যে সিটের তদন্ত সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ছিল? এখন যা যা ঘটছে না তাতে, সুমন তুমি এই সমস্ত অনুষ্ঠান করছো, খুব ভালো বিশ্লেষণ হচ্ছে, কিন্তু এখন আর কাউকে কিছু বিশ্লেষণ করে বলতে হবে। থিংস আর সো অবভিয়াস ইন ইটস নেচার। এখন আর এগুলো বিতর্কের ঊর্ধ্বে আর কি। তার কারণ হচ্ছে যে এই ঘটনাটা ঘটবার পর তদন্তের যে প্রশ্নটা, তার এক কথায় উত্তর হচ্ছে গুণগত ফারাক রয়েছে। সিটের যে তদন্ত হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই ইন্টারভেনশনের পর যে তদন্ত হচ্ছে, তার একটা গুণগত ফারাক রয়েছে। কোন দৃষ্টিভঙ্গি থেকে গুণগত ফারাক রয়েছে মান্নানদা বলেছেন। এই সমস্ত কাজ কারবারের পেছনে লক্ষ্য কিন্তু একটা, সেটা হচ্ছে লুট হয়ে যাওয়া মানুষজনের টাকাকে ফিরিয়ে আনা। তদন্ত কেন করা হচ্ছে, কারা উঠে আসছে, মানুষ জানছে বুঝছে, কিন্তু তদন্তের মূল লক্ষ্য হচ্ছে মানি ট্রেল আইডেন্টিফাই করা, টাকা উদ্ধার করা, মানুষকে ফিরিয়ে দেওয়া। এইবার এটা হতে গিয়ে যারা ধরা পড়ছে, যাদের নাম আসছে, এটা আরেকটা আলোচনা, কিন্তু মূল লক্ষ্যকে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে গুণগত ফারাক তৈরি হচ্ছে। 1, 2, খুব দ্রুততার সাথে প্রতিষ্ঠান বিরোধী জায়গা তৈরি হচ্ছে, এটা 2, 3, শুধু স্মরণ করাচ্ছি, এই দুর্ঘটনার পর সুদীপ্ত সেন নাকি হারিয়ে গেলেন, তার পরবর্তী পর্যায়ে সরকারের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে, আরেকদিকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এই দুটো অবস্থান থেকে আমরা একদিকে একটা ঘোষণা, আরেকদিকে 6টা প্রশ্ন আমরা দেখেছিলাম। ঘোষণা ছিল হচ্ছে শ্যামল সেন কমিশনের ঘোষণা ছিল হচ্ছে রাজকোষ থেকে বিতর্কিতভাবে 500 কোটি টাকা দেওয়া, ঘোষণা হচ্ছে মজা করে আরেকটু বেশি করে বিড়ি সিগারেটকে ট্যাক্স রেভিনিউ কালেকশন বাড়ানো। এই ঘোষণা চূড়ান্ত, আপনি আমার শেষটা বলুন যে সেই শ্যামল সেন কমিশনের রিপোর্ট নেওয়ার লোক পাওয়া গেল না। জাস্ট ওইখানে বলছি, শ্যামল সেন রিপোর্ট নিয়ে ঘুরে বেড়ালেন। আমি ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে বলছি, যে ঘোষণাটা করা হয়েছিল, সেই ঘোষণাটা শেষ দিনে গিয়ে আমরা দেখলাম 22/10/2014-তে, সেদিনকে গিয়ে আমরা কি দেখলাম, যে শ্যামল সেন কমিশন একটা হিসেব দিলেন। আমরা গেছিলাম, কি হিসেব দিলেন, যে রাজ্য সরকার 500 কোটির ঘোষণা ছিল, রাজ্য সরকার দিয়েছে, উনি যা বলেছেন আমাদের 287 কোটি টাকা। 1, 2, উনি ডিসবার্স করেছেন 251 কোটি টাকা।
ওনার কাছে পড়ে রয়েছে 36 কোটি টাকা। যে টাকা ডিসবার্স করেছিলেন তার মধ্যে 102 কোটি টাকা চেক ফিরে চলে এসছে এবং ওনার হাতে শেষমেশ 2 কোটি কয়েক লক্ষ টাকা থেকে দোকান শ্যামল সেন কমিশন বন্ধ হলো। এবং তুমি যে কথাটা বললে বন্ধ হওয়ার পর সেই রিপোর্টটা কোথায় দেবে জায়গা ঠিক হচ্ছিল না। এটা হচ্ছে ঘোষণা, অবসরপ্রাপ্ত বিচারপতি ঘুরে বেড়াচ্ছেন, কেউ রিপোর্ট নিচ্ছেন না। এটা হচ্ছে সম্মানীয় ঘোষণা এবং তার চেহারা। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। 6টা প্রশ্ন ছিলেন, সেটা কিন্তু ওই ঘোষণাটা ছিল সরকারের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী। আর রাজ্যের রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের মতন গুরুত্বপূর্ণ দলের সুপ্রিমোর তার একটা পলিটিক্যাল স্ট্যান্স থেকে 6টা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল হচ্ছে কুণাল চোর, সৃঞ্জয় চোর, মদন চোর, মুকুল চোর, আমি চোর, আর ছিল হচ্ছে বাকিরা সৎ। অর্থাৎ এই 6খানা প্রশ্ন, একটা ঘোষণা ছিল আর 6টা প্রশ্ন রেখেছিলেন এই ঘটনার। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো করলেন, ঘোষণা কি হয়েছে বুঝলাম, আর প্রশ্ন যেগুলো করলেন তার মধ্যে ঠিকই তদন্তের মধ্যে থেকে মাননীয় রাজ্যসভার সাংসদরা কাস্টডিতে যাচ্ছেন, তদন্তের মান বজায় রাখবার স্বার্থে, মানুষের টাকা ফিরিয়ে দেওয়াকে নিশ্চয় করবার স্বার্থে এই জায়গাটা থেকে মানুষ বুঝে নিচ্ছে। দেবরান বাবু, এই তো তালিকাটা ক্রমশ ছোট হচ্ছে। 2 জন গ্রেফতার হয়ে গেলেন, 1 জন অসুস্থ বলে হাসপাতালে, মানে এরপরে বলার নাম পাওয়া যাবে তো? হাসপাতালে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভদ্র মানে আলোচনা হোক। তার মানে কি আমি যখন বলি তখন আপনারা না এমন ভাবে ই করেন, উনি বলবেন ঠিক আছে, কাগজ বলবো না কেন? ওয়াই নট কাগজ? আমি আপনাদের মতো রাজনীতিবিদ নামে একটু চেষ্টা করি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, সিবিআই কে আজ তো করাপ্টেড ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলছে। দেখুন না কোথায় কল কেলেঙ্কারি, কোথায় 2G কেলেঙ্কারি, আজকের অবস্থাটা কোথায়? সিবিআই এর বিশ্বাসযোগ্যতা আছে? হোয়ার ইজ সিবিআই? আমি তো বলবো নিশ্চয়ই নেই। বিকল্প কি? ভারতবর্ষের বিকল্প নিশ্চয়ই বিকল্প রয়েছে। আমার কাছে যে अवेलेबल অবশ্যই না, বিকল্প অবশ্যই আছে। আরে বিকল্প, তোমাকে একটা কথা বলি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে 2G কল কেলেঙ্কারি, তাতেও কিন্তু হেড আজকে কোথায় দাঁড়িয়ে? কিন্তু সেই সুপ্রিম কোর্ট, আরে আমি সেটা বলছি, সিবিআই কিছু নাই, পলিটিক্যালি মোটিভেটেড। দেবনাথ বাবু নিশ্চয়ই সিট বা রাজ্য সরকার তদন্তকে আদর্শ না, মানবে। আমি তাও না, আমি কোনোটাই জাস্টিফাই করছি না। সিবিআই তে পলিটিক্যাল অর্গানাইজেশন, গভর্নমেন্ট হ্যাজ এ ডিপার্টমেন্ট অফ ডার্টি ট্রিক্স, এটা বলেছে। এইভাবে সিবিআই কে ইজ এ পলিটিক্যালি মোটিভেটেড। বিকল্প আছে কি আছে? কেন রাইট টু ইনফরমেশন? তো না না, রাইট টু ইনফরমেশন অটোনোমাস করে দাও, অটোনোমাস করো। না না, প্লিজ ডু ইট অটোনোমাস। সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিজেই তো বলছে, সুপ্রিম কোর্ট নিজে, এই যে তুমি আচ্ছা প্লিজ সুপ্রিম কোর্ট নিজেই বলছে ডু ইট অটোনোমাস। আমি মূল ইস্যুতে ফিরি দেবনাথ বাবু, এইবার আসুন মূল ইস্যুতে ফিরি। না না না, মূল ইস্যুতে বলুন যে তাহলে আপনি বলতে চাইছেন সিবিআই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন? না না, আরে রইলো না। আপনি বলছেন তার মানে এই নামগুলো খসার কোনো দরকার ছিল না। আমি তা বলিনি, সেটা কোনো একটা বক্তব্য। তাহলে ওইটা বলতে গিয়ে বলছেন এটা বলবো সিবিআই কে পলিটিক্যাল মোটিভেটেড এবং জিরো নামগুলো প্রমাণ করতে পারে। নামগুলো খসে অন্যায় হয়েছে। কোনটা কোন কথা? না, সিবিআই গ্রেফতার করে অন্যায় করেছে। আমি তা তো বলনি, লেট সিবিআই ওয়ার্ক, কিন্তু সিবিআই যে পলিটিক্যালি মোটিভেটেড অর্গানাইজেশন, আরে আমি করাপ্টেড ব্যুরো দেবনাথ বাবু কবে থেকে তো কালকেই তো না না, কবে থেকে সিবিআই এই যে নাম্বার 2, আমার নাম্বার 2 আমি বলছি, এইবার বলছো যে নামগুলো বলছো, শুনুন আমি তা বলিনি, যে নামগুলো সুদীপ্ত সেন সিবিআই কে চিঠিতে লিখেছে, এই জিনিসগুলো লিখে গেছে এবং তাদের কি সেইভাবে জিজ্ঞাসা করা হয়েছে কি? হয়নি। কাকে লিখেছিলেন? সেই চিঠিতে আপনি কি জিজ্ঞেস করছেন আর আপনি কি বলছেন? সেই চিঠিতে এই সবগুলো রয়েছে। সুদীপ্ত সেন চিঠি কাকে লিখেছিলেন? সিবিআই কে লিখেছিলেন। আরে কথা আচ্ছা বেশ বেশ, সেই চিঠিতে যাদের যাদের নাম আছে, হ্যাঁ যাদের যাদের নাম আছে এবং সে বৃহত্তর নাম আছে সবগুলো, আপনি ট্রাই টু প্রশ্ন আপনি আমার বলতে পারবেন? সেইগুলো ধরা হচ্ছে না, সঞ্চালক হাত তুলছে, ধরা হচ্ছে না, সঞ্চালক হাত তুলছে। এক সেকেন্ড অনেক নাম আছে, নলিনী চিদম্বরম কি একটা থেকে আরম্ভ করি। আমার একটা প্রশ্ন আছে। ফাইনান্সিয়াল স্ট্রেংথ
নলিনী চিদম্বরম হ্যাজ প্রেসারাইজড মি ফর সাপোর্টিং হার। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে বাবু, শুনুন। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে। আরে আপনি একটা প্রশ্ন আমায় করতে দিন প্লিজ। আমার খুব সাধারণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি আপনার যুক্তি ধরলাম যে সুদীপ্ত সেনের চিঠিতে যাদের নাম আছে তাদের সিবিআই কেন ধরছে না। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, সুদীপ্ত সেনের চিঠি আজকে পাবলিক প্রপার্টি। সেই চিঠি আমরা এই আধ ঘন্টার মধ্যে টেলিভিশন চ্যানেলে দেখিয়েছি। হ্যাঁ, তাতে যে দুজন নাম আমি বললাম, যে নামগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা থেকে একটি একটি করে খসে পড়লো, সেই দুটো নাম আছে, অবশ্যই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, ডাকা উচিত। না না না, উনি আরে এটি আরো নাম আছে, কি আরো বড় কোনের নাম আছে। আরে আমি আমার বড় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, তাকে আপনি ডাকার দাবি জানাচ্ছেন? মানে ওভাবে নেই, হি has had the benefit কি বলছেন এরকম ভাবে না, হি হ্যাজ হ্যাড দ্য বেনিফিট। আমি এটা কপি দেব আপনি বাড়ি যাওয়ার আগে। আমি দ্রুত একবার দেখে নেব যে সিবিআই ভাবছে যে মুখোমুখি বসানো খুব প্রয়োজন, যাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, প্রয়োজন হলে আরেকবার তাদের হেফাজতে নিয়ে মুখোমুখি জেরার ওপর এই মুহূর্তে জোর দিচ্ছে তদন্তকারী সংস্থা। দেখুন, কুণাল, সৃঞ্জয়, মুকুল, মদন সবাই চোর, আর ওরা সাধু। চোরের মায়ের বড় গলা। 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্লিন চিটকে হাতিয়ার করেই এখন আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। কুণাল, সৃঞ্জয়ের গ্রেফতারি এবং মদন মিত্রকে সিবিআই এর তলবের পর কটাক্ষ করে তারা বলছে একে একে নিভিজে দেউটি। মুখ্যমন্ত্রী বলেছিলেন বহুকথিত কুণাল চোর, টুম্পাই চোর, মদন চোর, মুকুল চোর, আমি চোর। উনি জিজ্ঞেস করছিলেন টুম্পাই চোর দ্বিতীয় ব্যক্তি, তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন। তৃতীয় নম্বর যার নাম করেছিলেন মন্ত্রী, তিনি ছিলেন বেলভিউতে, এখন পিজি হাসপাতালে আছেন। দুজন থাকলেন, এরা দুজনই এর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত এবং এর দ্বারা উপকৃত হয়েছে। সৃঞ্জয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ হওয়ার পাশাপাশি দলীয় মুখপাত্র জাগো বাংলার সম্পাদকও ছিলেন। এই গ্রেফতারের পর বিভিন্ন মহলে প্রশ্ন, এবার কি তাহলে কুণাল, সুদীপ্ত ও সৃঞ্জয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই? সারদা কেলেঙ্কারি নিয়ে রাজনৈতিক তরজা কটাক্ষের মধ্যে সিবিআই ক্রমেই বৃহত্তর ষড়যন্ত্রের দিকটি খোঁজার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই সারদা কাণ্ডে অন্যতম 2 অভিযুক্ত সুদীপ্ত সেন এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার তারা হাতে পেলেন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকেও, যার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। চুক্তির বাইরে আর্থিক লেনদেনের অভিযোগ, হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। সুদীপ্ত যেমন তাঁর চিঠিতে সৃঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আবার কুণালও তাঁর চিঠিতে সৃঞ্জয়কে আক্রমণ করেছেন। তাই 3 জনে মুখোমুখি বসিয়ে জেরা করা যায় কিনা এখন সিবিআই তার পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। এবিপি আনন্দ। তথাগত আপনার সাজেশনটা আমার কানে লেগেছে। আপনি বলছেন যে বীরভূম জেলা পুলিশকে দিয়ে সারদার তদন্ত করা উচিত, সিবিআই, ইডি সবার হাত ধুয়ে ফেলা উচিত। সেটা আমি দেবনারায়ণ বাবু যে অ্যাবসার্ড কথাগুলো বলছিলেন সেটার পরিপ্রেক্ষিতে বলছিলাম। অন্য যে দেবাশিস যে কথাটা বলেছেন যে অত্যন্ত সঙ্গত কথা, যে তাহলে কাকে দিয়ে পরিকল্পনা করাবেন, কাকে দিয়ে তদন্ত করাবেন। আর এছাড়া এর আগে মমতা ক্ষমতায় আসার আগে যখন এই নন্দীগ্রাম কাণ্ড হয়েছিল, সিঙ্গুর কাণ্ড হয়েছিল, তখন তো কেঁদে কেঁদে মরে যাচ্ছিলেন সিবিআইকে আনবার জন্য, সব সিবিআইয়ের হাতে দিতে হবে। প্রতি কথায় বলছিলেন সিবিআই তদন্ত চাই। ছোট আঙ্গারিয়াতে যে সিবিআই তদন্ত হয়েছিল সেটা তো তারই চেষ্টায় হয়েছিল। এখন সিবিআই কে করাপ্টেড ব্যুরো অফ অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি, ডিডিটি এসব বললে চলবে কি করে? আমি একবার সরাসরি চলে যাব তৃণমূল ভবনে, পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে, দেখব কি বলছেন। কংগ্রেস রাজ্যের জনগণকে নিয়েই রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, রাস্তায় নেবে, প্রতিবাদে অংশ নেবে ও প্রতিবাদ জানাবে। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের বহুদিন আগের থেকে সভা ডাকা আছে। কলকাতা, হাওড়া, হুগলির রাজনৈতিক কর্মী সম্মেলন, আর সেখান থেকেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় বার্তা দেব। রাজনৈতিকভাবে সিবিআইকে ব্যবহার করা যে হচ্ছে তা মহামান্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছেন। কেন্দ্রীয় সংস্থা যদি নিরপেক্ষতা অবলম্বন না করে, নিরপেক্ষভাবে যদি কাজ না করে, তবে সেই সংস্থার অস্তিত্ব কোথায়? একেবারে পরিষ্কার রাজনৈতিক বিরোধিতার পথে হাঁটছেন, রাস্তায় কর্মীদের না পাবেন। হ্যাঁ, জনগণকে নিয়ে 60 লক্ষ আমানতকারী আছে, সমস্ত চিটফান্ড নিয়ে, তার যদি 2 জন করা হয় তাহলে 1 কোটি 20 লক্ষ লোককে বাদ দিই তো জনগণ বলতে বোঝাচ্ছে। তো তাহলে ওই জনগণের জন্য খারাপ, বিশ্বাসযোগ্য হবে?
আদৌ বিশ্বাসযোগ্য হবে না। আর যাদের টাকা মারা গেছে তারা এত হতদরিদ্র, তারা কেউ কলকাতার লোক না, কারণ কলকাতার লোক সঞ্চয়িতাটা চিনত, সেই জন্য কলকাতাকে এরা টার্গেট করেনি। এই যে সুদীপ্ত সেন এবং অন্যান্য যে সমস্ত চিটফান্ডলারা আছে তারা কিন্তু কলকাতাকে টার্গেট করেনি, বেছে বেছে তারা গ্রাম বাংলার শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষকে। সমস্যাটা ওদের মন্ত্রীদের সমস্যাটা রাজ্যের সমস্যা বলে সিবিআই নাকের ডগায় রয়েছে। আমাদের সময় একেবারে শেষ। এই পর্যায়ে আমার সম্মানিত বক্তারা কি বললেন এক ঝলকে দেখব। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে, কিছুক্ষণ আগে বীরভূম জেলা পুলিশের কথা হচ্ছিল, বিরতির পর ফিরে এসে দেখব পারুইতে আজকে সর্বদলীয় বৈঠক হয়। সেখানে পুলিশ সম্পূর্ণ দর্শক এবং বুক ফুলিয়ে ফেরা তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। একটা ছোট্ট বিরতির পর আমাদের সাথে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমাদের ছোটবেলায় খুব জনপ্রিয় একটি হিন্দি ফিল্ম ছিল মিস্টার ইন্ডিয়া। তাতে নায়কের হাতে একটা ঘড়ি ছিল, সেটি পড়ে নিলেই আর তাকে দেখা যেত না। সেই রকম অদৃশ্য মানুষ বা সেই কল্পবিজ্ঞানের ইনভিজিবল ম্যানদের আজকে দেখা গেল। আজকে পারুইতে সর্বদল বৈঠক ছিল। সেখানে মূল অভিযুক্ত যারা তারাও এসেছিলেন। পুলিশের চোখের সামনে তারা বৈঠকে শান্তির কথা বলতে এসেছিলেন, কিন্তু পুলিশ আশ্চর্য ব্যাপার দেখেও দেখল না। থানার মধ্যে বৈঠক হলো, তারা বুক ফুলিয়ে চলে গেলেন। আর সেই নিয়েই আমাদের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। পারুইতে সর্বদলে দর্শক, পুলিশ বুক ফুলিয়ে বৈঠকে ফেরার তৃণমূলরা। অনেকে বলছেন যে ওই অদৃশ্য ঘড়িটা বা জাদুটা বা অদৃশ্য আলখাল্লাটা সেই হ্যারি পটারের আসলে শাসক দলের মেম্বার হওয়ার, সদস্য হওয়ার, নেতা হওয়ার কার্ড, যেটা থাকলে অভিযুক্ত হলেও পুলিশ দেখে না। আমাদের এই বিতর্কে আমার একদিকে আছেন অসীম সরকার, বিজেপি নেতা, আছেন সুখবিলাস বর্মা, কংগ্রেস নেতা। আমার ডান দিকে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাংসদ, আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। কিন্তু তার আগে আজকের পারুইয়ের ঘটনা আপনাদের সামনে। শান্তি বৈঠকে অশান্তি, প্রশ্নের মুখে পারুই থানার পুলিশের ভূমিকা। সাম্প্রতিক একাধিক ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে পারুই থানায় সর্বদল বৈঠক ডাকে পুলিশ। কিন্তু সেই বৈঠকে বিরোধীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাকড়াকাণ্ডে অভিযুক্ত 3 তৃণমূল নেতাও। সাদা পাঞ্জাবি পরা এই ব্যক্তি বীরভূমে তৃণমূলের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। মাকড়াকাণ্ডে এফআইআরে যার নাম 1 নম্বরে। সবুজ পাঞ্জাবি পরা এই ব্যক্তি পারুই ব্লকের সভাপতি শেখ মোস্তাফা, তার নামও রয়েছে মাকড়াকাণ্ডের এফআইআরে। আর ইনি নুরুল ইসলাম, শিউরি 2 নম্বর ব্লকের সভাপতি। মাকড়াকাণ্ডে এফআইআরে যার নাম জল জল করছে। বিরোধীদের দাবি শুধু বৈঠকে থাকাই নয়, একেবারে পুলিশের পাশেই বসেছিলেন এই 3 নেতা। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখার পরই আর বৈঠক এগোতে চাননি বিরোধীরা। এক প্রস্থ তর্কাতর্কি পর গোড়াতেই সিপিএম নেতারা বৈঠক ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পরই বৈঠক বয়কট করে থানা ছাড়ে বিজেপিও। রাজনৈতিক জমি দখলের লড়াইয়ে একের পর এক ঘটনায় যখন পারুই ব্লকের বিভিন্ন গ্রাম উত্তপ্ত হয়েছে, বোমা মাস্কের লড়াইয়ে মানুষের জীবন যখন সন্ত্রাসের মধ্যে পড়েছে, ঠিক সেই জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সমস্ত অভিযুক্তদের লোকদের নিয়েই আজ পারুই থানায় বৈঠক করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিরোধীদের প্রশ্ন, যাদের বিরুদ্ধে গন্ডগোল ছড়ানোর অভিযোগ, তারা কিভাবে শান্তি ফেরানোর পথ বাতলাবেন? খুনের সঙ্গে যুক্ত আসামিরা, তাদের সঙ্গে এই বৈঠকে শান্তিপূর্ণ বৈঠকে ডেকেছেন। দুষ্কৃতিকারীদের সঙ্গে নিয়ে যিনি সিআই সাহেব আলোচনা বৈঠকে ডেকেছিলেন, এই বৈঠক সর্বতভাবে আমরা বয়কট করে এখান থেকে ফিরে যাচ্ছি। পারুইয়ে সিআই এর কথায় অবশ্য অভিযুক্ত তৃণমূল নেতাদের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের সুরই ধরা পড়েছে। এমনকি তাঁর দাবি, শাসক দলের এই নেতাদের কথায় এলাকা চলে, তাই বৈঠকে এদের প্রয়োজনীয়তা ছিল। না না, দুষ্কৃতি কেউ নেই, কোনো দুষ্কৃতি এখানে না। না, এরা কিন্তু এফআইআরে তো ভুলভাল নাম প্রচুর ঢুকিয়েছে। তার মধ্যে এদেরকে যদি না ডাকবো তো তাহলে শান্তি মিটিং কাকে নিয়ে করব? পুলিশের এই মন্তব্যের পর অভিযুক্ত তৃণমূল নেতারাও দাবি করেছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি। আমি অসুস্থ, আমার নামে কমপ্লেন, পুলিশ ঠিক মতো তদন্ত করুক, যদি সত্যি আমি দোষী হয় অবশ্যই অ্যারেস্ট করবেন, তার জন্য আমি কোনো দুঃখ করব না। পুলিশ যদি মনে করে যে দোষী, তখন অ্যারেস্ট করবে, নাহলে পুলিশের মতো তার তদন্ত করে তার আইনগত ব্যবস্থা নেবে।
বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, শাসক দলের যে নেতাদের নাম এফআইআরে তাদের গ্রেফতার না করে থানায় বৈঠকে ডাকা হচ্ছে, পুলিশও তাদের কার্যত ক্লিন চিট দিয়ে দিচ্ছে। তাহলে পুলিশের উদ্দেশ্যটা ঠিক কি ছিল? এলাকায় শান্তি ফেরানো, নাকি সালিশি সভা ডেকে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ চাপা দেওয়া? প্রশ্ন বিরোধীদের। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। অসীমবাবু, আপনারা সঙ্গে সঙ্গে বয়কট করেছেন, সেটা বিষয় নয়। আমার প্রশ্ন খুব পরিষ্কার যে বাম আমলে মজিদ মাস্টার, তাকে কেন পুলিশ দেখতে পাচ্ছে না? সংবাদ মাধ্যম এই প্রশ্ন তুলতো। এই আমলে এই তালিকাটা শেষ হবে না? সুদীপ্ত ঘোষ, দীপালি সাহা, আরাবুল ইসলাম। আমি আপনাকে জানিয়ে রাখি যে সাগর ঘোষ হত্যা মামলায় এফআইআর এ নামটাম নয়, অভিযোগ নয়, চার্জশিটে নাম আছে। থানার মধ্যে বসে আমরা দেখালাম তিনি মিটিং করছেন, কি সালিশি সভা? আমি অত দূর যাব না, বীরভূম যাব না, আমি কলকাতাতেই থাকি। আলিপুরেতে একটা জমির বেড়া মাপার জায়গায়, বেড়া তুলে দেওয়ার জায়গায় পুলিশ সেখানে প্রতিরোধকারীদের সরাতে এসেছিলেন। পুলিশকে এত ভয়ঙ্করভাবে পেটানো হলো এবং পুলিশ তারপর থানা আক্রমণ করে, থানার মধ্যে কী ধরনের পেটানো হয়েছে আপনারা আপনাদের বিভিন্ন চ্যানেলে এগুলো দেখিয়েছেন। এবং সেখানেতে তারপরে গ্রেপ্তার কাউকে করার তো সাহস পুলিশ দেখাতে পারেননি, উল্টে সেখানে শান্তি মিছিল করতে হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢোকানো হয়েছে তাদের সঙ্গে শান্তি বৈঠক করতে হয়েছে। এটা কলকাতার ছবি এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সেটা খুব দূরে নয়। তো আজকে যদি আরও আগে পিছিয়ে যাই, মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে কিছু ক্রিমিনালকে ছাড়িয়ে নিয়ে এসে, যে ঘটনা আপনাদের অজানা নয় সবাইয়ের, আজকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তার ফলেতে ফ্রি হ্যান্ডের ফলটা যেটা দাঁড়ায় যে সর্বত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছেন। আমি একটা ছোট্ট ঘটনা, একটা অতি সাধারণ ঘরের এবং তার পরিবারের ভাষায় তৃণমূল সমর্থক কুরবান শাহ, নীলরতন সরকার মেডিকেল কলেজে তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একটি গরিব অসুস্থ মানুষ, সম্ভবত চিকিৎসার জন্য এসেছিলেন, মাঝে মাঝে তার স্মৃতি হারিয়ে যায়, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। প্রথমে বলা হলো এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, করতে এসেছেন বা চুরি করতে এসেছেন, কোনো কিছু পাওয়া যায়নি, কেউ গ্রেপ্তার হননি। নির্মল মাঝি, তিনি কোথাকার কে আমি জানি না, একজন বিধায়ক আমি এটুকু জানি, তিনি নাকি স্বাস্থ্য সেলের চেয়ারম্যান। মঞ্জুদিকে আমি বলেছি, তিনি মঞ্জুদিকে বলছেন, অধ্যক্ষাকে বলছেন নামের তালিকা দেওয়ার জন্য। তিনি কে মঞ্জুদিকে বলার? আমার এটা প্রথম প্রশ্ন। আমি ঋতব্রতর কাছে এখানে আসবো। ঋতব্রত, কেউ যদি বলেন যে ভালোই তো, স্কুলেও তো আমরা দেখেছি যে সব থেকে দুষ্টু ছেলেগুলোকে ক্লাস মনিটর করে দেওয়া হতো, তো এটাও সেরকম, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি শান্তি মিটিং করেন তো ভালো। যে পুলিশ আধিকারিক, ওই ঘরটায় আমরাও বসেছিলাম, আমাদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, তখন অবশ্য পুলিশ সুপার ছিলেন। যে পুলিশ আধিকারিক বলছেন, একদম ক্যাটেগরিক্যালি বললেন তো এদের সেসব তো পরের কথা, এদের কথাতে এলাকা চলে। একজন পুলিশের আধিকারিক থানার চেয়ারে বসে, অশোক স্তম্ভ রয়েছে, বলছেন যে এদের কথাতে এলাকা চলে। ওরা কারা? ওরা কি সরকারি প্রতিনিধি নাকি? এই যে রাজ্যে, আমাদের রাজ্যে পুলিশ জেনে গেছে কি করতে হবে, কারণ পুলিশেরও একটা কম্পালশন রয়েছে, কখন টেবিলের তলায় লুকোতে হবে, কখন গতকাল এসএসসি দপ্তরের সামনে বিনা প্ররোচনায় বেমাক্কা লাঠিচার্জ করতে শুরু করলো। কোনো মহিলা পুলিশ নেই, আমাদের দুজন ছাত্রী কমরেড আহত হলো, একদম পুলিশ বেধড়কভাবে লাঠিচার্জ। কখন মিথ্যে মামলা দিতে হবে, বা যে পুলিশকে অনুব্রত মণ্ডল বলছেন যে বোম মারুন, আমি জানি না এক্স্যাক্টলি, আমার জানা নেই, কিন্তু আমার ধারণা নিশ্চিতভাবে, সংখ্যাটা আমি জানি না, তো নিরাপত্তা রক্ষী রয়েছে, এই পুলিশ কর্মীরাই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। রাজ্যের যে দস্তুর, এই যে ভবানীপুর থানার ঘটনারও আগে, রাজ্যে পালা বদলের আগে সেই কথা যে আমি গুন্ডা কন্ট্রোল করি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, ভাবি মুখ্যমন্ত্রী হলেন, তিনি বলেছেন গুন্ডা কন্ট্রোল করেন। গুন্ডা কন্ট্রোল করাটার কিরম হতে পারে সেটা ভবানীপুর থানা দেখালো, যে মুখ্যমন্ত্রী গুন্ডা ছাড়াচ্ছেন। এটা রাজ্যের মাটিতে কোনোদিন দেখা যায়নি। এবার তারপরে যে ধারাবাহিক ঘটনা, এবং শুধু মনে রাখতে হবে আমাদের রাজ্যে যে নির্যাতিতা হয়ে গণধর্ষণ হয়েছে একের পর এক, মধ্যমগ্রাম হতে পারে, কাতিরশুনিয়া হতে পারে, ধূপগুড়ি হতে পারে, এই সব ক্ষেত্রে অভিযুক্ত হচ্ছে তৃণমূল। আর পুলিশ বলছে যে সব হচ্ছে কেস অফ সুইসাইডাল, সব হচ্ছে আত্মহত্যার ঘটনা। মানে পুলিশ জানে কখন অ্যাক্টিভ হতে হবে, কখন নীরব থাকতে হবে। এই মাকড়া নিয়ে এত আলোচনা, মাকড়া গ্রামে তো হয়েছে 144 ধারা জারি করা রয়েছে, সেখানে
পুলিশ পুলিশ যদি দয়া করে গ্রামের মধ্যে প্রবেশ করতো, 3টে মানুষকে পুলিশ কি বলেছে সেই ফুটেজ সংবাদ মাধ্যমের কাছে তো রয়েছে যে মুড়ি চপ খাওয়ার পর পুলিশ হচ্ছে যাবে। এটা হচ্ছে অ্যাটিটিউড, কারণ তৃণমূলের ঠ্যাঙারে বাহিনী ওখানে ঢুকেছে। সুতরাং কারণ এই যে পুলিশ যিনি বলছেন ইনি তো কম্পেল বলতে যে এদের কথা এলাকা চলে, ওনাকে যদি অর্ডার আসেনি, না ওনাকে উনি এটা যদি না বলেন আমি জানি না, হতেও পারে ওনাকে ওই টেবিলের তলায় গিয়ে লুকোতে হতে পারে। আর এই যে দাপিয়ে বেড়ানো ঠ্যাঙারে, এরা তো প্রকৃতপক্ষে ঠ্যাঙারে। হিটলারের যে গেস্টাপো এসএস আর ব্ল্যাক শার্ট ছিল তৃণমূল পশ্চিমবঙ্গে, তার একটা সংস্করণ এই ঠ্যাঙারেদের তৈরি করেছে, যে ঠ্যাঙারেরা দাপিয়ে বেড়াচ্ছে আর পুলিশ জানে কখন কি করতে হবে, সেই কনভিনিয়েন্টলি সে কাজ করছে। আপনারা দ্রুত একবার দেখাবো যে আজকে যে তৃণমূল নেতারা বৈঠকে যোগ দিতে গেলেন তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে। খুনের অভিযোগ, এফআইআর এর নাম, তা সত্ত্বেও সদরূপে পুলিশের ডাকা বৈঠকে সামনে দেখেও তাদের গ্রেফতারের সাহস দেখান না আইনের রক্ষকরা, এমনই প্রবল তাদের প্রতাপ। দেখে নেওয়া যাক কোন কোন পালক রয়েছে এই কীর্তিমানদের মুকুটে। ইনি মুস্তাক হোসেন, বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। মাকড়ায় হামলা এবং খুনের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে সবার ওপরে রয়েছে তার নাম। তাৎপর্যপূর্ণভাবে মাকড়ায় সংঘর্ষের পর পারুইয়ের 8টি অঞ্চল নিয়ে তৃণমূল যে থানা কমিটি তৈরি করে তার সভাপতি করা হয় মাকড়াকাণ্ডে অভিযুক্ত এই মুস্তাক হোসেনকেই। ইনি শেখ মুস্তাফা, পারুই ব্লক তৃণমূলের সভাপতি। মাকড়াকাণ্ডে অভিযুক্ত, সাগর ঘোষ হত্যাকাণ্ডের এফআইআরেও নাম রয়েছে তার। এমনকি এই মামলার চার্জশিটেও শেখ মুস্তাফার নাম রেখেছে সিট। তৃতীয় এবং সর্বশেষ নুরুল ইসলাম, শিউরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইনিও মাখড়াকাণ্ডে অভিযুক্ত। এদিকে এই মাখড়া নিয়েই এদিন কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের করেন বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি। তার দাবি, মাখড়ায় 144 ধারার মধ্যেই খুন হন 3 ব্যক্তি, কিন্তু হামলার সঙ্গে যুক্ত রাজনৈতিক দল বা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি পুলিশ। বিচারপতি নাদিরা পাথেরিয়ার এজলাসে এই মামলার শুনানি সম্ভাবনা। গোপাল চট্টোপাধ্যায় ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। বিহারবাবু, এ তো গ্রামের সালিশি সভা নয়, পুলিশ যাদের ডাকলো তাদেরকে একটু অভিযোগপত্রের বাইরে চার্জশিটে, সাগর ঘোষ মামলায় চার্জশিটে নাম আছে, এরকম মানুষরা শান্তি বৈঠক করতে পারেন? আমার সব পক্ষেই বলছি, কোনো দল বলে না, একদম সব পক্ষে। আর খুব জেনারেল আলোচনা করছি। 91 থেকে 97 হাওড়া জেলার একটা কলেজে আমি পড়িয়েছি। ওখানে একটা দস্তুর ছিল, গোটা 3 রাজনৈতিক মানে ছাত্র সংগঠন ছিল এবং তারা কিছু অদ্ভুত দাবি নিয়ে আসতো, না মানলে ভাঙচুর করতো। এখানে কোনো দল বাঁচাবাচি নেই, প্রত্যেকেই তাদের দাবি না মানলে ভাঙচুর করবে। এবং তারপর মাঝে মাঝে শান্তি বৈঠক হতো, শান্তি বৈঠকে তারাই উপস্থিত থাকতো যারা ভাঙচুর করেছে বা ভাঙচুরে উস্কানি দিয়েছে। আমি মাঝে মাঝে প্রিন্সিপালকে জিজ্ঞেস করতাম যে এটা ঠিক কোন শান্তি প্রতিষ্ঠা করা যাবে, বলে করবোটা কি। এখন সমস্যাটা কোথায় জানেন? কলেজে 3 ছাত্র মারা গেছে না না, ওই কলেজে না, ওই 91 থেকে 97 কি ওখানে 3 জন মানে গোলাগুলি চলতে গিয়ে 3 জন ছাত্রের মৃত্যু ঘটেছিল নাকি কলেজে? কোন কলেজে 3 জন ছাত্র মৃত্যু ঘটেনি। আচ্ছা, একটা ওখানে বলে দিন, যখন জানতে চাইলে এটা কথা বলতে আপনি রিলেট করছেন তো, ইউ মাস্ট লিসেন টু মি। না না, অবশ্যই আমি তো জানতে চাইছি। 1990 তে মুনতাসির রহমান বলে ছাত্র পরিষদের একটি ছেলে এসে ভাইয়ের হাতে মার খেয়ে মারা গিয়েছিল। এবার বললাম আমি তো জিজ্ঞাসা করলাম যে না 91 থেকে 97 কারণ মাকরানি আলোচনা হচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই যে লোক স্থানীয় স্তরে যারা একটু তথাকথিত টাফ, তাদের উপরেই দলগুলো নির্ভরশীল হয়ে পড়ছে। দল কেন, পুলিশও নির্ভরশীল, পুলিশও বহু ক্ষেত্রে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি বলতে পারেন যে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত চার্জশিট হয়নি, কিন্তু বহু ক্ষেত্রে আমি অন্য কথা বলছি, যেটা হচ্ছে পুলিশই যদি বলে যে এদের নিয়েই গ্রাম চলে, এরাই গ্রাম চালান, এ তো ক্লিন চিট দিয়ে দেয়। না না, ক্লিন চিট দেওয়ার চেয়েও বড় কথা স্থানীয় স্তরে রাজনীতিটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে আপনি সেটাই একটু ভেবে দেখুন। যে রাজনীতিতে তাহলে স্থানীয় স্তরে যারা মাসলম্যান বা যারা সেই অর্থে লড়তে পারে, আমি তো তারা আধিপত্য শুধু না, তারা পুলিশ চলে আসছে, পুলিশ নিয়ন্ত্রণ করছে। এই মাকনা পুলিশ শুনুন, পুলিশ সমাজের বাইরে নয়। পুলিশকে আপনাকে টোটাল যদি মানে ইয়ে করতে হয় তাহলে গোটা পুলিশ বাহিনীকে বাদ দিয়ে নতুন করে তৈরি করতে হয়। এই যে মাকড়া বা ওই অঞ্চলে প্রচুর তো বোমা এবং গুলি চলছে এবং সেগুলো তো আর রাতারাতি ওখানে জন্ম দিচ্ছে না, বাইরে থেকে সাপ্লাই হচ্ছে বা তৈরি হচ্ছে। আজ পর্যন্ত সেগুলো দখল করা গেল না, পুলিশ পেল না। পুলিশ বলছে আনক্লেম, দুই হচ্ছে তাজা বোমা আনক্লেম বলছে, সেখানে সব রাজনৈতিক দল নিয়ে বলছে যে ওগুলো দখল নিন, পুলিশের কথা যাচ্ছে সেগুলো নিতে, তখন অভিযোগ উঠছে পুলিশ সেখানে এক্সেস করছে। অর্থাৎ সমিলে একটা অদ্ভুত জায়গায় আমরা কিন্তু রয়েছি। না না, মাকড়া থেকে হাওড়া যাচ্ছে, কিন্তু 800 তাজা বোমা সেটা রিজনের কি আছে? 800 তাজা বোমা সাপ্লাই হয়েছে খাগড়া। আমাদেরকে বলতে দিন।
না উনি তো বললেন একটা অদ্ভুত জায়গায় আমরা আছি, মানে এই রাজ্য আজকে না অনেক দিন ধরে, আমি আজকে বলছি না, অনেক দিন ধরে। শুনুন, অতীত নিয়ে তো আমরা না, অতীত ধরতে হবে আপনাকে, রুট খুঁজতে হবে। আগে বর্তমানটা বলুন, আপনি প্লিজ কথা বলতে বলুন, বর্তমান বলতে বলুন, আগে অতীত যাচ্ছে না, অতীত ছাড়া বর্তমান ধরবো কি করে? আর বর্তমানে তাহলে অতীত থেকে কেন চেঞ্জটা হলো, কেসের জন্য চেঞ্জটা তাহলে কেন করলাম, পশ্চিমবঙ্গের মানুষ কেন চেঞ্জ করলো? চেঞ্জ করার পরে হ্যাঁ শুধু বলেন যদি হ্যাঁ মিশে হয়েছে, আরো চেঞ্জ দরকার, সেটা ঠিক আছে, কিন্তু কথা হলো তাহলে চেঞ্জটা কেন হলো? এবারে যেটা বলছেন উনি, যে পুলিশ নিজে বলছে যে এরাই এলাকা চালায়, শুধু তাই নয়, বলছে যে এদের না ডাকলে আমি শান্তি মিটিংটা করব কি করে? এবং ধরুন মাকড়ার আসামিকে পুলিশ ধরছে না, সেটা সিস্টেম কি করবে? আমি বলছি যে সিস্টেম খারাপ হতে পারে, কিন্তু আমি বলছি যে এই পুলিশ অনুব্রতকে কিছু বলে না, এরা তো অনুব্রত মণ্ডলও নয়, আমি বলছি যে ব্লকের নেতাও নয়, গ্রামের নেতাকে ধরবে না। অনুব্রত মণ্ডল নয়, কিন্তু অনুব্রত মণ্ডলের আশ্রিত, কাজেই ওরা জানে, পুলিশ জানে যে অনুব্রত মণ্ডলকে উপরতলায় চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই তাকে পিঠ চাপড়ায়, তাহলে সেই অনুব্রত মণ্ডলের আশ্রিতকে যদি কিছু করা হয় মুশকিল হবে। কিন্তু পুলিশের এত অধোগতি এইটা আমি ভাবতে পারিনি, যে ঠিক ওই লোকগুলোকেই ডাকবে এবং তারপরে আবার কেউ জিজ্ঞেস করলে বলবে যে এদের ছাড়া চলে না, মানে এত অধোগতি আমি ভাবতে পারি। আপনি অধোগতি বলেন, কিন্তু অতীতে ছিল না, কিন্তু কখনো হয়নি। কিন্তু আরেকটা ফলও আছে, সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা অদৃশ্য মানুষ হয়ে গেছেন, সাম্প্রতিক অতীতে প্রচুর অদৃশ্য মানুষ আমরা দেখেছি। দেখুন, পাড়ুইয়ে পুলিশের ডাকা সর্বদল বৈঠকে বুক ফুলিয়ে হাজির মাখরাকাণ্ডে অভিযুক্ত 3 তৃণমূল নেতা। গ্রেফতার করা তো দুরস্ত, দেখেও দেখল না পুলিশ। বিরোধীরা কটাক্ষ করে বলছে এ আর নতুন কি, অভিযুক্ত শাসক দলের হলে তাকে দেখতে পুলিশের সমস্যা তো হয়ই। সেই কারণেই থানায় ঢুকে ডিউটি অফিসারকে হেনস্থার অভিযোগ উঠলেও অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকে খুঁজে পায় না পুলিশ। একইভাবে তার অনুগামীদের ছোড়া বোমার আঘাতে এসআই এর মৃত্যুর অভিযোগ উঠলেও গ্রেফতার করা হয় না অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সেই আলিম শেখকে। বহাল তবিয়তে আলিম এলাকা দাপিয়ে বেড়ালেও কোনো এক আশ্চর্য কারণে তাকে দেখতে পায় না পুলিশ। বিরোধীরা বলছেন দেখবেই বা কি করে? প্রকাশ্যে পুলিশকে বোমা মারার হুমকি দেওয়া অনুব্রত মণ্ডলকে যদি খোদ মুখ্যমন্ত্রী ভালো সংগঠকের তকমা দেন, তার সঙ্গে একই মঞ্চে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবরা, তাহলে পুলিশ আর তাকে ধরার সাহস দেখায় কি করে? আর সেই কারণেই হয়তো প্রকাশ্যে 3 জনকে খুনের কথা স্বীকার করলেও গ্রেফতার হতে হয় না মনিরুল ইসলামদের। বুথ দখলের মতো গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও গ্রেফতার করা হয় না তৃণমূল বিধায়ক দীপালি সাহাকে। বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়ানোর পর মর্জি হলে আত্মসমর্পণ করেন তিনি। একইভাবে সিপিএম সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠলেও উষা রানী মণ্ডলকে গ্রেফতার করতে পারে না পুলিশ। চার্জশিটে নাম বাদ যাওয়ার পর তো তার আর দরকারই পড়ে না। আর ভাঙনের সর্বেসর্বা আরাবুল ইসলামের নাম তো না বললেই নয়। পুলিশকে মারধর থেকে খুন যাবতীয় অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে। দল বহিষ্কার করলেও এখনো তাকে ছুঁতে পারেনি প্রশাসন, যা দেখে অনেকেই বলেন এ বহিষ্কার আই ওয়াশ বই, আর কিছুই নয়। বিরোধীদের দাবি এ রাজ্যে কার্টুন পাঠালে গ্রেফতার হতে হয়, কিন্তু খুন করলেও 7 খুন মাফ। তবে শর্ত আছে, মাথায় থাকতে হবে শাসকের হাত। এবিপি আনন্দ। আজকে সৃঞ্জয় বসুকে সিবিআই গ্রেফতার করেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে কি বলছেন দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার লক্ষ্যেই সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্যের জনগণকে নিয়েই রাস্তায় নেবে, প্রতিবাদে অংশ নেবে ও প্রতিবাদ জানাবে। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় বার্তা দেব। খুব অল্প সময়, খুব দ্রুত আপনার কাছে আসবো। শুনলেন, আমি শোনার সময় পার্থবাবুর মুখটা দেখছিলাম, কিরকম কালো হয়েছিল। উনি বলতে চাইছেন না, উনি বলছেন, তার কারণ উনি জানেন যে সিবিআইকে অপব্যবহার করা হয়নি, রাজনৈতিক প্রতিহিংসা কোথাও নেওয়া হয়নি। টুম্পাইকে ধরা হয়েছে, মদন জেলখানা এড়ানোর জন্য হাসপাতালে ঢুকে আছে এবং যে কোনো মুহূর্তে রাস্তায় তারা সবসময় নামুন, আমরা চাইবো তারা রাস্তায় নেমেই পুলিশ নিয়ে খুন যখন করার দরকার নেই। আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী 5 জনকে সার্টিফিকেট দিয়েছিলেন নিজেকে সহজে তারা চোর নয়, তার মধ্যে 2 জন অলরেডি অ্যারেস্টেড। আর কুণাল 12 জনের নাম বলেছিলেন, তার মধ্যে 3 জন আজ অব্দি অ্যারেস্টেড হলো, হাইয়েস্ট বেনিফিশিয়ারি অব্দি এখনো পৌঁছয়নি। আর যে প্রশ্নটা আসছে
ওই যে ছবি, কারণ ছবিটা আসছে, সৃঞ্জয় বোস কিন্তু ওই ছবি বিক্রির মধ্যে ছিলেন, ডিল করতেন 1,80,00,000 আর 2 কোটি টাকার যে ছবি, এই ছবিগুলো ছিল রাজ্যের 18 লক্ষ গরিব মানুষের 2,500 কোটি টাকা লুট করবার পারমিট। 93 জন মানুষ যে আত্মহত্যা করেছেন তার চোখের জলের দাম। রাস্তায় নামুন না, রাস্তায় কেন, সর্বত্র নামুন, দিল্লি পর্যন্ত গিয়ে ধর্ণা দিন। এই চোখের জল এবং এই মানুষের যে যন্ত্রণা, এই যন্ত্রণার দায় ফলাফল এগুলো সব ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতেই হবে। বিমল বাবু, আমার মনে আছে আপনি এই স্টুডিওতেই বলেছিলেন যে সেই মুহূর্তে রাজনৈতিক প্রতিহিংসা বলছেন না, কিন্তু সিবিআই তদন্ত করলে রাজনৈতিক প্রতিহিংসা বলাটাই দস্তুর, আমার মনে আছে। আজকে কি বলবেন? না, এই ধরনের ঘটনা ঘটলে আরেকটা দস্তুর যে কোনো রাজনৈতিক দলেরই, কারণ রাজনৈতিক দলের র্যাঙ্কেল ফাইনের মধ্যে একটা হতাশা আসতে পারে। যে কোনো রাজনৈতিক দল সেটাকে উজ্জীবিত করার চেষ্টা করে, এটা একটা স্বাভাবিক। ওয়ার্ম আপ কিনা জানি না, কিন্তু যেহেতু শাসক যে কোনো দলেরই এই ধরনের ঘটনা ঘটলে নেতৃত্বের উপর যদি এরকম আক্রমণ মানে এই ধরনের ঘটনা ঘটে, তারা অ্যারেস্টেড হয়, তাদের উপর অভিযোগ আসে, তখন কিন্তু ওদের মোরালটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা রাজনৈতিক দল তার মোরালটাকে তোলার চেষ্টা করছে, এইটা। ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে যারা মনে করে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার, তাদের স্ট্যান্ডার্ডটাই বুঝতে পারছেন যে তার মানে তারা ক্রিমিনালদেরকে পুরোপুরি, যেমন এর আগে আমরা দেখলাম, পুরোপুরি ক্রিমিনালদেরকে আশ্রিত করে রাখছে। এবং ক্রিমিনালাইজেশন যেটা এখন বর্তমানে যেটাকে বলা হচ্ছে লুম্পেনাইজেশন, এই লুম্পেনাইজেশন এই পার্টি এনকারেজ করছে। কর্মীরা তো নামবেন রাস্তায়, সিবিআই তো বসে আছে সিজিও কমপ্লেক্সে, তাদের কিছু হবে না। রাস্তাঘাটে অশান্তি হতে পারে, সাধারণ মানুষ ঝামেলা, মানুষ আরো বুঝবে যে তৃণমূল দলটা কি, কাদের দ্বারা পরিচালিত। আমার সময় একেবারে শেষ, আমার এই পর্বের বক্তারা কি বললেন দেখাবো। ঘণ্টাখানেকের সফর আজ এখানেই শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সোমবার ঠিক রাত 8টায়। ভালো কাটুক সপ্তাহান্ত, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।